যে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে বিজেপিকে ক্ষমতায় আনলো, আজ সেই মানুষের দোকানের ওপর দিয়ে বুলডোজার চলে গেছে। দমদমের একজন হকার, যিনি 3 দিন আগেও জয় শ্রীরাম স্লোগান দিয়ে উল্লাস করেছিলেন, আজ তার ভেঙে দেওয়া দোকানের ধ্বংসস্তূপ থেকে তুলে এনেছেন 3টি ধর্মীয় গ্রন্থ আর বজরংবলীর ছবি। স্কুল ইউনিফর্ম পরা তার 2 মেয়ে সে ভাঙা দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। আর এই প্যাটার্নের ভেতরে লুকিয়ে আছে বাংলায় বিজেপি রাজনীতির আসল চেহারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে কেন বিজেপি নিজের ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? আর এর পেছনের আসল হিসাবটা কি? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথম 1 মাসে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলো একটু ধারাবাহিকভাবে দেখলে ছবিটা পরিষ্কার হয়। শিয়ালদায় হকার উচ্ছেদ, দমদমে হকার উচ্ছেদ, যাদবপুরে হকার উচ্ছেদ, রেললাইনের ধারের বস্তি ভাঙা, ছোট দোকান গুড়িয়ে দেওয়া, প্রতিটি ক্ষেত্রেই এই দৃশ্য। বুলডোজার, পুলিশ আর রাস্তায় বসে পড়া অসহায় মানুষ। এখন প্রশ্ন, এই মানুষগুলো কারা? ঝালমুড়ি বিক্রি করা মানুষ, চা বিক্রি করা মানুষ, ঘুগনি বিক্রি করা মানুষ, লজেন্স বিক্রি করা মানুষ। এদের বড়লোক বলার সুযোগ কোথায়? কিন্তু বিজেপির কিছু নেতা বলছেন হকাররা আসলে ধনী। এই যুক্তি কতটা হাস্যকর সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আর এখানেই বিষয়টা আরও জটিল হয়ে যায়। শুরুতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে মূলত মুসলমান জনবসতি বেশি এমন এলাকায়। কারণটা সোজা, একটা পপুলার সাপোর্ট তৈরি করা। যেখানে ভোটের সময় ধর্মীয় মেরুকরণ করে ভোট আনা হয়েছে, ক্ষমতায় এসেও সেই একই কৌশল। কিন্তু সমস্যা হলো, উচ্ছেদ অভিযান যখন বাড়তে থাকে তখন সেটা নির্দিষ্ট একটি সম্প্রদায়ে সীমাবদ্ধ থাকে না। শিয়ালদা, দমদম, যাদবপুর, এখানকার হকারদের মধ্যে বিপুল সংখ্যক হিন্দু, যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা নিজের টাকায় বিজেপি প্রচার করেছে। ঘোষপাড়ার উদাহরণটা দেখুন, 100টা ভোটের মধ্যে 98টা গেছে বিজেপিতে। সেই ঘোষপাড়ার মানুষ এখন বলছে, আমাদের খাটালের গরু বিক্রি করতে পারছি না, ঈদের আগে যে দাম পেতাম সেটা বন্ধ। তাহলে দাঁড়াচ্ছে কি? যার ভোটে চেয়ার পেলে তারে পেটে লাথি, গরু জবাই নিষিদ্ধ। এটা শুনে ধর্মীয় ইস্যু মনে হয়, কিন্তু এর পেছনে যে অর্থনৈতিক হিসাব চলছে সেটা জানলে পুরো ছবিটা বদলে যায়। ভারত বিশ্বে গরুর মাংস রপ্তানিতে দ্বিতীয়, 1 নম্বরে ব্রাজিল। প্রশ্ন হচ্ছে, যে দেশে গরু জবাই নিষিদ্ধ সেই দেশ কিভাবে বিশ্বের 2য় বৃহত্তম রপ্তানিকারক? উত্তরটা লুকিয়ে আছে 5টি কোম্পানির মধ্যে। এই 5টি কোম্পানির নাম শুনলে মনে হবে এগুলো মুসলিম মালিকানাধীন, কিন্তু আসল মালিক হিন্দু ব্যবসায়ী গোষ্ঠী। আর এই কোম্পানিগুলো কোথা থেকে অপারেট করে? যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ থেকে, যেখানে গোরক্ষার নামে মানুষ পিটিয়ে মারা হয়, ঠিক সেখান থেকে হাজার হাজার টন গরুর মাংস বিদেশে রপ্তানি হচ্ছে। তাহলে নিষেধাজ্ঞার আসল উদ্দেশ্যটা আসলে কি? সোজা হিসাব, স্থানীয় বাজারে বিক্রি বন্ধ করো। গরিব কৃষক আর ঘোষ সম্প্রদায়ের মানুষ যে গরু 1 লাখ টাকায় বিক্রি করত, সেটা তারা আর বিক্রি করতে পারবে না। ফলে দাম পড়বে 30 থেকে 40 হাজারে। সেই গরু কিনবে বড় কোম্পানি, তারপর বিদেশে বিপুল দামে বিক্রি করবে। অর্থাৎ গরিবের ক্ষতি, কর্পোরেটের লাভ, মাঝখানে ধর্মের মোড়ক। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এটা একটা সুপরিকল্পিত অর্থনৈতিক কৌশল? পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে কি পরিমাণ অবৈধ সম্পদ তৈরি হয়েছে সেটা সবাই জানে। দিলীপ মণ্ডলের নাম ধরুন, তৃণমূলের প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, 7তলা প্রাসাদ, সুড়ঙ্গ পর্যন্ত আছে বলে খবর। বিজেপির বুলডোজার কি সেদিকে গেছে? একটিও না। বেআইনি সম্পদের কোনো অভাব নেই রাজ্যে, কিন্তু বুলডোজার চলছে চা বিক্রেতার দোকানে, ঝালমুড়ি বিক্রেতার ঠেলায়, রেললাইনের ধারের ঝুপড়িতে। আব্দুল মান্নান আলী মাটি কাটা শ্রমিক ছিলেন। তৃণমূল আমলে ফুলে ফেপে উঠেছেন। 2টো স্করপিও গাড়ি ছিল। সরকার বদলের আগে গাড়ি 2টো গায়েব করেছেন। এখন কোথায় আছে জানা নেই। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, বুলডোজার রাজনীতি আসলে কার বিরুদ্ধে? দুর্নীতিবাজদের বিরুদ্ধে নাকি গরিবের বিরুদ্ধে? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়, যে তৃণমূল নেতারা বিপুল সম্পদের মালিক, তারা এখন নিভৃতে সেটিং করছে, বিজেপির কাছ থেকে শান্তি কিনছে, গোপনে দরবার চলছে, টেলিভিশনে কিছুটা দেখানো হচ্ছে, এর হাতে দড়ি বাঁধা হলো, ওর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙানো হলো। কিন্তু আসল বড় মাছ ধরাছোঁয়ার বাইরে। কাউন্সিলররা ইস্তফা দিচ্ছে, পঞ্চায়েত সদস্যরা দল ছাড়ছে। যাদবপুরের এক হকার ছেলের ভাইরাল ভিডিওতে সেই কথাই উঠে এসেছে। যাদের পাশে থাকার কথা ছিল না তারা আমার পাশে, আর যাদের জন্য করলাম তারা আমার পাশে নেই। সেই পাশে না থাকা দলটা তৃণমূল, আর পাশে আসা সে বামপন্থী সংগঠন। কিন্তু এখানেও আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আছে। বিজেপির একটা ঐতিহাসিক প্যাটার্ন আছে, যাকে হাত ধরেছে পরে তাকে গিলে খেয়েছে। এটা কোনো অভিযোগ নয়।
এটা নথিভুক্ত ইতিহাস। শিবসেনা বিজেপির প্রথম দিকের মিত্র ভেঙে দিয়েছে। আকালি দল দশকের পুরনো জোটসঙ্গী সাইডলাইনে পাঠিয়ে দিয়েছে। শরদ পাওয়ারের এনসিপি পার্টি ভেঙে দিয়েছে। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, এখন রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। ওড়িশার বিজু জনতা দল সম্পূর্ণ দখল। আর সবশেষ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে ভুলে গেছেন এককালে তৃণমূল আর বিজেপির মধ্যে এক ধরনের সেটিংয়ের সম্পর্ক ছিল। আরএসএসের কাছে দুজনেই টিকি বাঁধা ছিল বলে অভিযোগ আছে। শুধু হকার উচ্ছেদ নয়, বিজেপি সরকার 4টি শ্রম আইন সংশোধন করেছে, যেগুলো সরাসরি কোটি কোটি শ্রমিকের বিরুদ্ধে। মালিক ইচ্ছেমতো ছাঁটাই করতে পারবে, ইচ্ছেমতো নিয়োগ দিতে পারবে। ন্যূনতম মজুরির বাধ্যবাধকতা শিথিল, সামাজিক সুরক্ষার গ্যারান্টি নেই। এখন প্রশ্ন, এই শ্রমিকরা কারা? হিন্দু না মুসলমান? দুটোই। কোটি কোটি হিন্দু শ্রমিক, কোটি কোটি মুসলমান শ্রমিক। শ্রমিকের কোনো ধর্ম নেই, শ্রমিকের পরিচয় শ্রম। তাহলে যে পার্টি হিন্দু রাষ্ট্র বানানোর কথা বলে, সেই পার্টি হিন্দু শ্রমিকের অধিকার কেড়ে নিচ্ছে কোন যুক্তিতে? একইভাবে কৃষকদের প্রতিশ্রুতি ছিল ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা। 2014 সালে নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন, করেননি। তাহলে এটা কি হিন্দু মুসলমানের লড়াই, নাকি গরিব আর কর্পোরেটের লড়াই? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে আসি। পশ্চিমবঙ্গে যে ভোটের ফলাফল এসেছে, সেটা মূলত ধর্মীয় মেরুকরণের ফসল। এই মেরুকরণ শুধু বিজেপি একা করেনি, তৃণমূলও সমান দায়ী। ফর্মুলাটা এরকম: হিন্দু হলে বিজেপিতে ভোট দাও, মুসলমান হলে বিজেপি ঠেকাতে তৃণমূলে ভোট দাও। দুপক্ষই ধর্মকে ভোটের হাতিয়ার বানিয়েছে, কিন্তু দুপক্ষের কেউই গরিব মানুষের পাশে দাঁড়ায়নি। একজন হকারের দোকান ভেঙেছে তৃণমূল আমলের চাঁদাবাজির জন্য, এখন সেই দোকান ভাঙছে বিজেপি বুলডোজার দিয়ে। দোকান ভাঙার পদ্ধতি বদলেছে, ফলাফল একই। পশ্চিমবঙ্গের সুদীর্ঘ ইতিহাসে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেছে, একে অপরের উৎসবে যোগ দিয়েছে। এই সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে সুচিন্তিতভাবে, শুধুমাত্র ভোটের হিসাব বদলানোর জন্য। কিন্তু যে ক্ষোভ এখন মাঠে দেখা যাচ্ছে, সেটা ধর্মের সীমানা মানছে না। ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে বিজেপি এমন কিছু করেছে যা অতীতে কোনো সরকারের বিরুদ্ধে এত দ্রুত ঘটেনি। নিজের ভোটারদেরই রাস্তায় নামছে। ঘোষপাড়ার মানুষ বলছে, আর দেব না। দমদমের হকার বন্ধু বলছে, নিজের পয়সায় বিজেপি করেছি, আজ তারাই আমার দোকান ভাঙল। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করতেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনে কি? পঞ্চায়েত নির্বাচন আসছে, 27 কিংবা 28 তারিখ হতে পারে। তৃণমূলের পঞ্চায়েত প্রতিনিধিরা একের পর এক ইস্তফা দিচ্ছে, কেউ দল ছাড়ছে, কেউ চুপ করে বসে আছে। কিন্তু মাঠে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে। যাদবপুরের সে ভাইরাল ভিডিওর ছেলেটা যখন বলছে, যাদের পাশে থাকার কথা ছিল না, তারা আজকে আমার পাশে, তখন তিনি বামপন্থীদের কথা বলেছেন। 1 মাস না ঘটেছে, যদি এভাবে চলতে থাকে, বিজেপি নিজেই নিজের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করে দেবে। তৃণমূলের অত্যাচারের মানুষ বিজেপিতে গিয়েছিল, এখন বিজেপির অত্যাচারে মানুষ কোথায় যাবে? এটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। বামপন্থী নেতৃত্ব থেকে যে বক্তব্য আসছে, তার সারমর্ম হলো, এই লড়াই একমাত্রিক নয়। আর্থিক দিক থেকে লড়তে হবে, আদর্শের দিক থেকে লড়তে হবে, রাজনীতির দিক থেকে লড়তে হবে, সাংস্কৃতিক দিক থেকে লড়তে হবে। কারণ বিজেপির মতাদর্শ শুধু একটা সরকার পরিবর্তন নয়, এটা সমাজের মৌলিক কাঠামো বদলে দেওয়ার প্রকল্প। হিন্দু মুসলমানের মধ্যে যে সহ অবস্থান বাংলার ঐতিহ্য, সেটা ধ্বংস করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। কারণ সম্প্রীতি থাকলে মেরুকরণ হয় না, আর মেরুকরণ না হলে বিজেপির ভোট ব্যাংক তৈরি হয় না। কিন্তু বাস্তবতা হলো, বুলডোজার ধর্ম বোঝে না। যে বুলডোজার মুসলমানদের দোকান ভাঙে, সেই বুলডোজারই হিন্দু হকারের দোকান ভাঙে। যে নীতি মুসলমানদের গরু কেনা বন্ধ করে, সেই নীতি হিন্দু ঘোষের গরু বিক্রিও বন্ধ করে। আর ঠিক এই জায়গাটাতেই বিজেপির রাজনৈতিক ফর্মুলায় ফাটল ধরতে শুরু করেছে। পরবর্তী কয়েক সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন, হকার আন্দোলন, শ্রমিক প্রতিরোধ, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি বিজেপি একই পথে হাঁটতে থাকে, তাহলে ইতিহাস সাক্ষী থাকবে, নিজের পতনের ইতিহাস নিজেই লিখতে শুরু করেছিল এই সরকার ক্ষমতায় আসার প্রথম মাস থেকেই। এই পুরো পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান।